নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাস 12 4 সেমের পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। কয়েকদিন আগে আমি একটা পোল দিয়েছিলাম কোনটা তোমাদের ডাকঘর থেকে অসুবিধা হচ্ছে সেটা জানতে। তো তোমাদের মধ্যে বলেছিলে কেউ যে রাজার চিঠিটা অসুবিধা হচ্ছে, একটু আলোচনা করলে ভালো হয়। সেক্ষেত্রে আমি এটা আলোচনা করতে চলেছি, রাজার চিঠি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা পুরো দেখলে ভয় কেটে যাবে একদম। আর একদম ভয়ে থাকবে না এই রাজার চিঠির বিষয়ে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে রাজার চিঠি থেকে এরকম অনেক কনফিউশন থাকতে পারে যে রাজার চিঠি কি সত্যি এসেছিল, নাকি সেটা শুধু অমলের কল্পনা, নাকি এই চিঠির মধ্যে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে, কারণ এটা রূপক সাংকেতিক নাটক। তো এই রকম কিছু কনফিউশন থাকতে পারে, তার জন্য আজকের এই ভিডিওটা। ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো অমল, একজন অসুস্থ নিষ্পাপ বালক। কবিরাজ মশাই তাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে, কিন্তু অমলের মন ঘরের চার দেওয়ালে থাকতে চায় না। সে জানলার ধারে বসে বাইরের জগৎ দেখে মানুষের সঙ্গে কথা বলতে চায় এবং স্বপ্ন দেখে এক মুক্ত পৃথিবীর। এই সময় তার বাড়ির সামনে তৈরি হয় রাজার নতুন ডাকঘর। এই ডাকঘরে অমলের মনে এক গভীর বিশ্বাস তৈরি করে যে রাজা নিশ্চয়ই আমাকে চিঠি পাঠাবে। এই বিশ্বাসই ধীরে ধীরে অমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়। রাজার চিঠি, এই প্রশ্নের মূল পয়েন্ট রাজার চিঠি, সেটাই পরিণত হয়। অমলের সারাদিন কেটে যায় অপেক্ষায়। পাহারাদার আসবে, মোড়ল আসবে, কেউ একজন চিঠি এনে দেবে। এই অপেক্ষা কিন্তু কোনো সাধারণ চিঠির জন্য নয়, এটা আসলে মানুষের জীবনের সবচেয়ে গভীর অপেক্ষা, মুক্তির অপেক্ষা। অমল জানে না রাজা কেমন, চিঠিতে কি লেখা থাকবে, তবু সে বিশ্বাস করে রাজা নিশ্চয়ই ডাক পাঠাবে। রবীন্দ্রনাথ এখানে দেখাতে চেয়েছেন মানুষের আত্মা সব সময় এক অজানা ডাকের অপেক্ষায় থাকে, যা তাকে দুঃখ, যন্ত্রণা আর সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে। অর্থাৎ যে আমরা কেবল একটা চার দেওয়ালের মধ্যেই থেকে যাব, আমরা কেবল সেই খাঁচার পাখিটাই হয়ে যাব, যে প্রাত্যহিক সংসারে একটা যোগদান মাত্র। আমাদের জীবনে শখ আহ্লাদ পূরণ করার জন্য আমরা বিহঙ্গের মতো উড়বো না, এটা রবীন্দ্রনাথ মনে করেন না। রবীন্দ্রনাথ কি মনে করেন? রবীন্দ্রনাথ মনে করেন এই জীবনে বাঁচতে গেলে খাঁচার পাখি নয়, বাইরের পাখি বা বনের পাখি হতে হবে। আমাদের এই মানব সংসার থেকে বেরিয়ে দেখতে হবে। বারবার বিভিন্ন গল্পে, বিভিন্ন নাটকে তিনি এই বার্তা দিতে চেয়েছেন। সেখান থেকে এই ডাকঘর নাটকে অমলের মধ্যে দিয়ে বাইরের জগৎকে দেখার আকুলতা, এটাকে প্রকাশ করতে চেয়েছেন রবীন্দ্রনাথ। এবার আমরা মোড়লের যে বিদ্রূপ, মোড়ল কিভাবে বিদ্রূপ করেছে, ঠিক আছে, সেটা আমরা পড়ব। ঠিক আছে, নাটকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যে মোড়ল এসে অমলকে ঠাট্টা করে বলে, কি বলে, এই নাও রাজার চিঠি। সেটি একটি ফাঁকা কাগজ তুলে ধরে। মোড়লের চোখে এটা নিছক মজা। এই নাও একটা চিঠি রাজার বলে অমলের যে আবেগকে তাড়না করছিল, সেই আবেগকে একটা জোরে আঘাত দিল, তাই না? কিন্তু এই মোড়লের নিছক মজাটাই অমলের কাছে, অমলের চোখে এটাই রাজার চিঠি। নিষ্পাপ শিশুকে যেটা যদি বোঝানো হয় তোমার জন্য এটাই লজেন্স, সে সেটাই ভাববে, কারণ তার বিশ্বাস দৃঢ়।
সে বিশ্বাস ভরসা করতে চায়। এখানে রবীন্দ্রনাথ গভীরভাবে ব্যঙ্গ করেছে। কি ব্যঙ্গ? মোড়ল হলো লোভী বাস্তববাদী, আত্ম আত্ম অনুভূতিহীন মানুষ সমাজের একটা প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ পোট্রে করেছেন। অমল কি? অমল ওপর দিকে নিষ্পাপ, তার মধ্যে পাপ নেই, বিশ্বাসী, যেটা বললাম আমি। শিশু অল্পতেই বিশ্বাস করতে ভালোবাসে, আপন করে নিতে ভালোবাসে, তার মধ্যে কোনো জটিলতা কুটিলতা থাকে না। তাই সেই আত্মিক ব্যাপারটা আসে একটা শিশুর মধ্যে, সেটাই রবীন্দ্রনাথ দেখিয়েছেন। সে আত্মিকের প্রতীক, নিষ্পাপের প্রতীক, একটা বিশ্বাসের প্রতীক হিসেবে অমলকে দেখিয়েছেন। অমল সেখানে অনুভব করে ডাক, চিঠি। এই পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, রাজার চিঠি মূল্য বাহ্যিক নয়, তার মূল্য অন্তর্নিহিত অনুভূতিতে। এই লাইনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, রাজা আসলে কে? এই প্রশ্নটা আমি ভিডিওর 6 মিনিট 22 সেকেন্ডের মাথায় করলাম। রাজা আসলে কে? রাজা, রবীন্দ্রনাথ এখানে রাজাকে কোনো পার্থিব শাসক হিসেবে দেখায়নি যে রাজা মুকুট পরে রাজ্য শাসন করছে, এরকম করে দেখায়নি। রাজা হলো পরমাত্মা বা ঈশ্বর বা চিরন্তন শক্তি। এখানে রবীন্দ্রনাথ এইভাবেই দেখিয়েছে। রবীন্দ্রনাথের সব নাটক, কবিতা, উপন্যাস, সেটা পরমাত্মার সাথে একটা সান্নিধ্য পাবার চেষ্টা বারবার রবীন্দ্রনাথ করেছেন। এখানেও তার ব্যতিক্রম নেই। এই রাজাকে তিনি একটা পরমাত্মার প্রতীক দেখিয়েছেন, যে পরমাত্মা আমাদের কাছে চিঠি পাঠাবে, দুহাত ভরে আশীর্বাদ করবে। এই রাজার চিঠি মানে এক পরমাত্মার ডাক। এই ডাক মানুষকে বলে, কি বলে, তোমার সীমাবদ্ধতা জীবনে এখানেই শেষ নয়, এই 4 দেওয়ালের মধ্যে, এই একটা সংসারের মায়াজালে শেষ নয় তোমার সীমাবদ্ধতা। অমল যে চিঠি অপেক্ষা করছে, অমল যে চিঠির অপেক্ষা করছে, তা জীবনের শেষ ডাক নয়, শেষ চিঠি নয়, বরং এক নতুন মুক্ত জীবনের আহ্বান। অমল হয়তো বাঁচবে না, কিংবা বাঁচবে, কিন্তু অমলকে একটা নতুন আত্ম অনুভূতি চেতনা হচ্ছে যে আমি যদি না বাঁচি বা আমি যদি মরে যাই, তাহলে আমাকে পরমাত্মা ডাকছেন, পরমাত্মা চিঠি দিচ্ছেন, আহ্বান করছেন একটা মুক্ত বিহঙ্গের মতো জীবন কাটাতে। এটা কম কি পাওয়া? এই জায়গাটা রবীন্দ্রনাথ ফোকাস করতে চেয়েছেন। এই কারণেই ডাকঘর নাটককে বলা হয় আধ্যাত্মিক প্রতীকধর্মী নাটক। এই ঠিক এই পরমাত্মার কনসেপ্টটার জন্যই ধরা হয়। আচ্ছা, রাজার যে চরিত্রটা, সেটা আসলে পরমাত্মার চরিত্র, পরমাত্মার দান। অতএব নাটকের শেষে আসে রাজক বিরাজ, রাজার দূত, পরমাত্মার দূত। তিনি অমলের চিকিৎসার দায়িত্ব নেন। এই সময় অমল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। অনেকে ভুল করে বলে এটাই নাকি অমলের মৃত্যু, কিন্তু রবীন্দ্রনাথ সেটা স্পষ্টভাবে মৃত্যু দেখায়নি। এই ঘুমটা কি আসলে কি হলো? এই ঘুমটা হচ্ছে পার্থিব যন্ত্রণা থেকে মুক্তির প্রতীক, চিরশান্তির প্রতীক। অর্থাৎ রাজার চিঠি এসে গেছে অমলের কাছে, আসল ডাক, পরমাত্মার ডাক, সেটা অমলের কাছে এসে পড়েছে। অমল তার মুক্তির পথে পা বাড়িয়েছে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই আলোচনাটা বোঝা গেল?
রাজার চিঠির তাৎপর্য, মোড়লের প্রতিহিংসা পরায়ণতা, একটা মজার মনোভাব, ঠিক আছে, এটা বুঝতে পারলে অমলের যে বিশ্বাসী একটা শিশু মন, হ্যাঁ, সে সব কিছুকে অনুভব করতে চায়, সেটা বোঝা গেল। এরপর পরীক্ষার ওরিয়েন্টে ঢুকে যায় একটু। পরীক্ষার জন্য এখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো, রাজার চিঠি কোন অর্থে মুক্তির প্রতীক, হ্যাঁ, অমলের বিশ্বাসের দার্শনিক তাৎপর্য লেখো, অমলের মোড়ল ও অমলের চরিত্রগত পার্থক্য ব্যাখ্যা করো। দুটো ভিন্ন, সেটা ব্যাখ্যা করে দিয়েছি, সেটাই লিখে দিলেই আরামসে হয়ে যাবে, আর কিচ্ছু করার নেই। রাজক বিরাজের আগমনে কি বোঝায়, এটা একটু লিখবে, পারবে আমি বলে দিলাম। হ্যাঁ, সবশেষে বলা যায় রাজার চিঠি কোনো কাগজের চিঠি নয়, একটা মানুষের আত্মার মুক্তির ডাক। এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ লাইক পেলে মনে হয় যেন অমূল্য সম্পদ তোমাদের কাছ থেকে পেয়েছি। আরও ভিডিও করার অনুপ্রেরণা যে যোগায় এত ব্যস্ততার মাঝেও, তাই খুব ভালো লাগবে যদি একটা লাইক করে দাও। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ডাকঘর বা ক্লাস 12-এর অন্য কোনো টপিক চাইলে সেটা কমেন্টে জানাও। হ্যাঁ, পরের ভিডিওতে আবার দেখা হবে, রোজ ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যা যা অসুবিধা, কোয়ারিজ কমেন্টে লিখতে পারো। সবসময় আমার দ্বার মুক্ত থাকবে তোমাদের জন্য। তোমার দ্বার আমার জন্য মুক্ত থাকবে কি না, তুমি লাইক করবে কি না, কমেন্ট করবে কি না, সাবস্ক্রাইব করবে কি না, ডাজেন্ট ম্যাটার। আমার দ্বার অবশ্যই তোমাদের জন্য মুক্ত সব সময়। তোমাদের সাপোর্টে যদি আমি কিছুটাও অন্য কারোর কাছে পৌঁছতে পারি, যদি কারোর উপকারে লাগতে পারি, নিজেকে কৃতার্থ মনে করব, আর কিছু না। চলো পরের ভিডিওতে দেখা হবে। খেয়াল রেখো, ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। ভালো থেকো।